হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাই বিশ্বাস করেন, আমার ওদের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি কি বলছেন? আমি কেন মাদকের ব্যবসা করব? ভালো সাজা নাটক করা হচ্ছে তাই না? ভার্সিটির মধ্যে মাদক ব্যবসা করিস, আবার এখন আমাদের সামনে ভালো সাজার চেষ্টা করছিস। আজকে এমন ধোলাই দেব যে নিজের বাপের নামটাও ভুলে যাবি। দেখুন, আপনাদের পাওয়ার আছে বলে যা ইচ্ছে তা করতে পারেন না আমাদের সাথে। আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনাদের কাছে কি প্রমাণ আছে আমি এসব করছি? এই কথা বলতেই সামনে থাকা দুজন হাসতে শুরু করে। এরপর বলে, প্রমাণ চাই তাই না? ওয়েট, এই ভিডিওটা কি? তোর জন্ম থেকে আজ পর্যন্ত সবকিছু আমার হাতের মুঠোই। তুই প্রমাণ চাইছিস তাই না? গ্রাম থেকে উঠে এসেছিস এখানে পড়াশোনা করার জন্য, পড়াশোনা বাদ দিয়ে মাদকের সাথে জড়িয়েছিস। এই দেখ, ভিডিওতে সরাসরি তুই মাদকের ডিল করছিস। আরও লাগবে নাকি এতেই হবে? এটা দেখার পর ছেলেটা আর কিছুই বলতে পারে না, কারণ সেখানে সে সরাসরি মাদকের ডিল করছিল। তখন চেয়ারে বসে থাকা ছেলেটা তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলে, রাতুল, একে এভাবে ছাড়া যাবে না। ইচ্ছে মতন ওকে পিটিয়ে এরপর ভার্সিটি থেকে বের করে দিবি। এর মতন ছাত্র যতদিন ভার্সিটিতে থাকবে ততদিন কেউ শান্তি মতন পড়াশোনা করতে পারবে না। ওকে, তুই কোনো চিন্তা করবি না। ওর এমন ব্যবস্থা করব নিজের বাপের নামটাও ভুলে যাবে। আজকের পর থেকেই শহরে যদি ওকে দেখি তাহলে ওর লাশ আমি টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। সেটা তোর ব্যাপার, যেটা ভালো মনে হয় করিস। আমি চললাম বাসায়। এরপর চেয়ারে বসে থাকা ছেলেটা উঠে চলে যায়, আর নুহাস নামের ছেলেটাকে পিটানো হয় বেশ কতক্ষণ। এরপর তাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সরাসরি তাকে বহিষ্কার করা হয় ভার্সিটি থেকে। এরপর ওকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয় বাইরে এসে গাড়িতে করে বেশ দূরে নিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। ছেলেটা এখানেই পড়ে থাকে। এরপর ভয় পেয়ে শহর ছেড়ে পালিয়ে যায়, কারণ এখানে থাকলে এদের হাত থেকেই মরতে হবে। এদিকে ড্রয়িং রুমে পড়ে থাকা ভাঙা ফুলদানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন ইমাম শিকদার ও তার স্ত্রী অহনা শিকদার। ছেলের এমন কপট রাগ দেখে হতভম্ব তারা ভাবতেও পারেনি তাদের ছেলেটা এত গম্ভীর মেজাজি কবে হয়ে উঠেছে। আহনা শিকদার ফ্লোরে পড়ে থাকা ভাঙা ফুলদানির টুকরোর দিকে তাকিয়ে মনমরা কণ্ঠে বলেন, দেখলে তো কি হলো? কেন বলতে গেলে ছেলেটাকে গ্রামে যাওয়ার কথা? জানোই তো গ্রামে যেতে তার কত অনীহা। আর রাজনীতির সাথে যুক্ত হওয়ার পর থেকে ওর স্বভাবের পরিবর্তন হয়ে গেছে কতটা, সেটা তো তোমার আমার অজানা নয়। আহনা শিকদারের কথায় প্রত্যুত্তরে ইমাম শিকদার বলেন, ছেলের রাগ সম্বন্ধে যথেষ্ট অবগত আমি, তবে তার রাগ তো অহেতু ছিল আজ, তাই না? যেটাকে ঝামেলা মনে করে গ্রামে যায় না, 7 বছর সেই ঝামেলাই তো অবসান ঘটিয়ে দিতে চাচ্ছি আমরা। তাহলে কেন তার এত অনীহা? কিসের এত রাগ তার? ইমাম শিকদারের কথায় ভাবনায় ডুব গেলেন আহনা শিকদার। সত্যিই তো, ছেলে রাগ দেখালো কেন? ওকে তো বলা হয়নি গ্রামে যেতে। আহনা শিকদার আর ইমাম শিকদার যেতে চাইছেন গ্রামে, তাহলে ছেলে কেন রাগ দেখালো? তাহলে কি তাদের ছেলে তাদের গ্রামে যাওয়ার কারণ? হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যিই অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলার সবচেয়ে এক্সাইটিং বিষয় হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটা হবে আপনাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24x7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটা ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টা ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। জন্য রেগে আছে, কিন্তু তাদের ছেলে তো এতে খুশি হওয়ার কথা। যে বিষয়টাকে এড়িয়ে চলতে 7 বছর গ্রামে পা রাখেনি তার ছেলে, হুট করেই রেগে যাবে কেন তাহলে? দুজনের ভাবনার মাঝে আবারও শব্দ আসে উপরে ছেলের রুম থেকে। ভাঙচুরের আওয়াজে কেঁপে উঠছেন ইমাম শিকদার আর অহনা শিকদার। একমাত্র ছেলে তাদের।
হুটহাট রাগ করা যার স্বভাব। রাজনৈতিক নেতা হওয়ার কারণে রাগ যেন নাকের ডগায় থাকে একদম। তবে সব সময় বিচক্ষণতা লক্ষ্য করা যায় তার মাঝে। কখনো দেখা যায় না এমন রাগে ভাঙচুর করতে। তবে আজ কি হলো ছেলের? কেন ভাঙচুর করছে আজ? আহানা শিকদার দৌড়ে ছেলের রুমের কাছে গেলেন। রুমে ঢুকতে যাবেন তো রুমের ভেতরে থেকে ভরাট কণ্ঠে ভেসে আসায় পা থামিয়ে দিলেন তিনি। রুমে ঢোকার সাহস দেখালেন না তিনি। ভেতরে থেকে কথা ভেসে আসলো, কথায় যথেষ্ট গাম্ভীর্যের ভাব। স্টপ দেয়ার আম্মু, রুমে আসবে না। রুমের চারিদিকে কাঁচ ভেঙে আছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, পায়ে লেগে যাবে তোমার। সো তুমি রুমে আসবে না। আহানা শিকদার ছেলে তার প্রতি কেয়ার দেখে খুশি হলেও ছেলের এমন উদ্ভ্রান্ত ব্যবহারে বেজায় নারাজ তিনি। আহানা শিকদার ছেলের কথা এড়িয়ে রুমে ঢুকলেন। রুমে গিয়ে দেখেন রুমের বেহাল দশা। সাদা টাইলসের মেঝেতে ভেঙে চুরে পড়ে আছে ফুলদানিগুলো। ড্রেসিং টেবিলের আয়নাটাও আস্ত নেই। হাতের কাছে যা পেয়েছে সব ভেঙে ক্ষান্ত হয়েছে সে তার ছেলে। এখন নিচের দিকে মাথা দিয়ে বেডে বসে আছে এক মনে। আহানা শিকদার ছেলের পাশে গিয়ে বসলেন। ছেলের কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে আয়ু? এত রাগ কিসের জন্য? এত ভাঙচুরি বা কিসের জন্য? যেটা ঝামেলা মনে করিস সেটার থেকে তো তোকে মুক্তি দেয়া হয়েছে, তাহলে কেন এত রাগ? তোর তো খুশি হওয়ার কথা, তাই নয় কি? মায়ের এমন ঠেস দেওয়া কথায় কিছু বলতে নিয়েও থেমে যায় সে। মায়ের মুখে মুখে তর্ক করবে এতটা অভদ্র নয় সে। তবে সে নিজেও অবাক তার কর্মকাণ্ডে। সামান্যতম ব্যাপারে এত বড় রিয়াক্ট কেন করলো সে? ওর মা তো ঠিকই বলেছে। পুরো বিষয়টা থেকে সে তো দূরেই পালাতে চায়, মেনে নিতে পারেনি এখনো সে। তবে কেন আজ এই উদ্ভ্রান্ত ভাব তার? কেন এত রাগ? কথাটা শুনে সত্যি কি তাই? ওর রাগের কারণ কি তাহলে ওর বাবা মায়ের গ্রামে যাওয়ার কারণটাই? ছেলের এমন ভাবুক অবস্থা দেখে আহানা শিকদার আবার বলেন, কি হলো আয়ু? জবাব দিচ্ছিস না যে আমার কথার? আমি আর তোর আব্বু কাল গ্রামে যাচ্ছি, তুই নিশ্চয়ই যাবি না আমাদের সাথে? বিগত 7 বছর তো গ্রামে পায়ে রাখিসনি তুই, এবারও নিশ্চয়ই রাখবি না? মাকে অবাক করে দিয়ে আইমান বলে ওঠে, গেট রেডি আম্মু, আমিও যাচ্ছি গ্রামে তোমার সাথে। আর যেটা বলছো না তোমরা, সেটা পসিবল না, নেভার এভার। আমি আমার জিনিসকে অন্য কারো হাতে দিতে ইচ্ছে প্রকাশ করব না নিশ্চয়ই, সেটা আমার অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে যাওয়া কোনো কিছুই হোক না কেন। তবে তোমাদের সাহসের কদর করতে হয়। আইমান শিকদারের বিনা অনুমতিতে, বিনা সম্মতিতে জিনিয়াকে অন্যের হাতে তুলে দিয়ে যাও। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ছেলের উদ্ভট ব্যবহারে আহানা শিকদার হতভম্ব। তবে এটা ভালো করেই বুঝতে পারছেন যে ছেলে অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে যাওয়া জিনিসটা অন্য কারোর হতে দিবে না। 7 বছর এড়িয়ে চলা বিষয়টাকেও এখন হেলায় ফেলায় নারাজ। কি হয় কে জানে। আহানা শিকদারকে বেডে বসিয়ে রেখে তোয়ালে নিয়ে বাথরুমে চলে যায় আইমান। আহানা শিকদার ছেলের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। ভয় হচ্ছে তার। নিজের ছেলের হুটহাট পরিবর্তন তাকেও ভাবিয়ে তোলে। আহানা শিকদার রুম থেকে বেরিয়ে গিয়ে সার্ভেন্টকে বলেন আইমানের রুম ক্লিন করে দিতে। সার্ভেন্ট এসে রুম ক্লিন করে দিয়ে যায়। আদিয়াত আইমান শিকদার, ইমাম শিকদার আর আহানা শিকদারের একমাত্র ছেলে। ভার্সিটি লাইফ থেকেই পলিটিক্সের প্রতি ইন্টারেস্ট থাকায় জড়িয়ে যায় পলিটিক্সে। সে এখন তার প্রাক্তন ভার্সিটির ভিপির দায়িত্বে আছেন। তবে আইমানের নিজস্ব একটা রাজনৈতিক দলও আছে, যেটার মাধ্যমে ভোটে লড়ার চিন্তাভাবনা করছে আইমান। পড়াশোনায় ভালো হওয়ায় আর বাবার আর্থিক অবস্থা সচ্ছল হওয়াতে রাজনৈতিক দিকটা সামলাতে দিতে বেশ বেগ পেতে হয়নি ওর। তবে তার অত্যাধিক সাহসিকতা আর বিচক্ষণতা সকলের নজর কাড়ার মতো। আইমান একটা লং শাওয়ার নিয়ে বাইরে আসে। রুমের ভেতরে এসে রুম ক্লিন দেখে একটু অবাক হলেও ভেবে নেয় তার মাই হয়তো ক্লিন করিয়ে নিয়েছে কাউকে দিয়ে। আইমান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে পরখ করে দেখছে। একটা 3/4 পরে বেডে গা এলিয়ে দিল আইমান। ঘুম দরকার তার। বেশ কয়েক রাত ঘুম হয় না ভালো করে। আজ ঘুমাতে হবে, নয়তো কাল লং জার্নি করে গ্রামে যাওয়াটা বেশ খানিকটা অসুবিধার হয়ে যাবে। আইমান উবু হয়ে বেডে শুয়ে আছে। আহানা শিকদার আরেকবার ছেলেকে দেখতে এসে দেখেন ছেলে উবু হয়ে শুয়ে আছে বিছানায়। ছোট থেকেই অভ্যাস উবু হয়ে ঘুমানোর। রুমের লাইট অফ করে দিয়ে বাইরে চলে যান আহানা শিকদার। নিশ্চয়ই ছেলে খালি পেটে ঘুমিয়ে গেছে। তবে ডেকে যে খাওয়ানো সম্ভব হবে না সেটা তার অজানা নয়। তাই ছেলেকে ঘুমাতে দিয়ে বাইরে চলে আসলেন আহানা শিকদার। শীতের মাঝামাঝি সময়।
বলতে গেলে শেষের দিকেই। দিনের দিকটা রোদের তাপে থাকায় তেমন একটা শীত অনুভব হয় না, তবে রাতের চারিদিকে নিস্তব্ধতা আর ভারী ভারী ভাব যেন প্রকৃতি থেকে শীতের রেশ কাটতেই দেয় না। তবে চারিদিকে আবার বসন্তের ছোঁয়াও লেগে গেছে কেমন। আইমান এক মনে গাড়ি ড্রাইভ করছে, গ্রামে আসছে। আয়না শিকদার আর ইমাম শিকদার অন্য গাড়িতে ড্রাইভারের সাথে পাঠিয়ে নিজে একা একা ড্রাইভ করে নিজের গাড়িতে আসছে। শহর থেকে গ্রামে আসতে রাস্তায় আসতেই ওর মাঝে কেমন যেন বিরক্তি চলে আসে। কাঙ্ক্ষিত গ্রামের রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে বাইরে বেরিয়ে আসে আইমান। এতক্ষণে তার বাবা মায়ের গাড়িটা অনেক দূরেই এগিয়ে গেছে ওর থেকে। আইমান গাড়ি থেকে নামলো কজ একটা কল আসছিল, আর যেটা অ্যাটেন্ড করা খুবই জরুরি। আইমান গাড়িতে দাঁড়িয়ে ফোনে কথা বলেই যাচ্ছে। হুট করে আইমান খেয়াল করে তার উপর রাধাচূড়ার বর্ষণ হচ্ছে। আইমান বিষয়টা খেয়াল করে উপরের দিকে তাকিয়ে দেখে একটা বাচ্চা ছেলে গাছের ডালে বসে রাধাচূড়া পেরিয়ে যাচ্ছে। আইমান বিষয়টা গ্রাহ্য না করে পুনরায় ফোনে কথা বলতে থাকে। ফোনে কথা বলা শেষে ফোন পকেটে ঢুকিয়ে গাড়িতে উঠতে যাবে তো কারো হাসির আওয়াজে পেছনে তাকায় আইমান। একটা 17-18 বছর বয়সী মেয়ে, পরনে মনে হয় কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ ঝোলানো, দুপাশে বেনুনি করা চুলগুলো দুদিকে দেওয়া। আইমান খেয়াল করে দেখে মেয়েটা হাতে রাধাচূড়া পেয়ে যেন হাতে চাঁদ পেয়ে গেছে। আইমান মেয়েটার হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, হোয়াট ননসেন্স। টিনেজার মেয়েরা উদ্ভট হয় জানতাম, তবে এতটা সেটা জানা ছিল না। ফালতু রাধাচূড়া হাতে পেয়ে হাসার কি আছে? আর তো হাসছো, এমন হাসছো কেন? টলারেট করা যাচ্ছে না মেয়েটার হাসি। আই থিঙ্ক একটু বেশি কিউট, গালের টোল পড়ে। আই নিড টু স্টপ হার। আইমান এগিয়ে গিয়ে ধমক দিয়ে বসে মেয়েটাকে। মেয়েটা ভয়ে শেষ। আইমান বলে, হেই স্টুপিড গার্ল, এমন পাগলের মতন হেসে যাচ্ছ কেন? তোমার কি সেন্স নেই মাথায়? মেয়েটা ভয় পেয়ে গেছে অনেকটাই। আর সকল মেয়ে হলে হয়তো বায়ে পা লাগিয়ে ঝামেলা করত, তবে মেয়েটাকে ভয় পেতে দেখে বেশ অবাক হয় আইমান। সে আরো অবাক হয় নিজের ভাবনা আর কাজ থেকে। কেমন বোকার মতো ভেবে কাজটা করলো সে। মেয়েটা হাসুক না হাসুক তাতে ওর কি। মেয়েটাকে চুপচাপ ভয় পেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আইমান কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। উদ্দেশ্য গ্রামের নিজেদের বাড়িতে যাওয়া। তবে আইমান সোজা বাড়িতে না গিয়ে গাড়ি নিয়ে গ্রামের রাস্তাতেই ওয়েট করতে থাকে কিছুক্ষণ, কারণ এখন বাসায় গেলে একটু পর থাকা আর্জেন্ট কনফারেন্সের কলটা অ্যাটেন্ড করা মুশকিল হয়ে যাবে। ওখানে গিয়ে একবারে কাজে লেগে গেলে সবাই এটা সেটা কথা তুলতে পারে। আইমান এসব ভেবেই কনফারেন্স অ্যাটেন্ড করে বেশ খানিক পর বাসায় যায়। 7 বছর আগে গ্রামের রাস্তা মাটির থাকলেও এখন কেমন পিচ ঢালা রাস্তায় পরিণত হয়েছে। গ্রামও দিন দিন শহরে আবির্ভূত হচ্ছে। আইমানের অজানা নয় তার বাসার ঠিকানা, তাই চিনতেও সমস্যা হবে না একদমই। আর আগেও এসেছে বহুবার, তবে মাঝে 7টা বছর আসেনি একদম। আইমান কল অ্যাটেন্ড করে কিছুক্ষণ পর আবার গাড়ি স্টার্ট দেয় নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। গ্রামের সমানধন্য শিকদার পরিবারের বড় ছেলে ইমাম শিকদারের ছেলে আইমান। আইমানের আব্বুরা 3 ভাই। সব থেকে ছোটজন গ্রামেই থাকেন, তবে ভবঘুরে হয়ে। বিয়ে শাদীর চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে সন্ন্যাসী হওয়ার পথেই আছেন তিনি। মেজজন গ্রামেই থাকেন আর জমি জমা দেখাশোনা করেন। আইমানের বাবা ইমাম শিকদার বাবার থেকে পাওয়া সম্পত্তির কিছু অংশ বিক্রি করে বিজনেস শুরু করেন যুবক বয়সে, যার দরুন এখন তার এত বড় ব্যবসা ঢাকাতে। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে গ্রামে আসা হয় তার, তবে ছেলে আইমান গ্রামে আসে না কখনো। এটার পিছনে অবশ্যই কারণ আছে একটা। আইমান গাড়ি নিয়ে শিকদার বাড়ির ভেতরে ঢুকে গাড়িটা পার্ক করে গাড়ি থেকে বের হতেই লক্ষ্য করে ওর আম্মু হেসে হেসে একজনের সাথে কথা বলছে। খেয়াল করে দেখতেই বুঝতে পারে কেউটা আসলে কে। আইমানের মেজো চাচা আদিল শিকদারের বউ আর আইমানের চাচি মাহিদা শিকদার। আইমান গাড়িটা লক করে চাবি নিয়ে এগিয়ে যাচ্ছিল বাড়ির দিকে, কিন্তু হুট করে একটা বল এসে শরীরে লাগায় থেমে যায় আইমান। আইমান বলটা জোরে লাগায় ব্যথা পেয়ে আওয়াজ করে ওঠে একটু। সাথে সাথেই বল ছোড়া ছেলেটা ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশে ভয়াত্মক দৃষ্টিতে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। ছেলে মেয়ে দুটোকে চিনতে বেগ পেতে হলো না আইমানের। এ তো পথে দেখা সেই ড্রেস পরিহিতা মেয়ে আর গাছে থাকা ছেলেটা। আইমান ছেলে মেয়ে দুটোকে দেখতে যতটা না অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয় ওর মেজো চাচির কথায়। আইমানের মেজো চাচি বলে, মেহের, দেখে শুনে বল খেলবি না তোরা? দেখ তো, তোদের জন্য ছেলেটা লেগে গেল। আইমান স্তব্ধ। মেহের? এই মেয়েটাই মেহের?
আইমান নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। 7 বছর আগের মুখশ্রীর সাথে এই মুখশ্রী মেলানো বেশ কঠিন। আইমান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরের দিকে, তাকিয়ে পরখ করার চেষ্টা করছে 7 বছর আগের সেই ছোট্ট মেয়েটা আর এখনের মেয়েটার সাথে। বেশ খেয়াল করার পর আইমান লক্ষ্য করল দুটো মুখশ্রীর মাঝে অনেকখানি মিল, বিশেষ করে 2 ভ্রুর মাঝ বরাবর তিলটা একদম টিপের মতো কুচকুচে তিল, ফর্সা মুখশ্রীতে একদম মানানসই। আইমান আর ওর আম্মুর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করে, আম্মু, এটা মেহেরিন? আইমানের আম্মু ছেলের প্রশ্নে স্তব্ধ। তার মানে সে এখন অবধি এটা জানে না মেহেরিনকে? তার মানে 6টা বছর ধরে তার নিয়ে যাওয়া ছবিগুলো দেখেনি তার ছেলে? হয়তো তাই এত অনীহা সব কিছুর উপরে। আইমানের আম্মু আহানা শিকদার বললেন, হ্যাঁ তো, এটাই আমাদের মেহের। কেন, তুই চিনতে পারছিস না? আইমান মায়ের প্রশ্নে জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। সে উল্টে বলল, 7 বছর আগের মুখশ্রীর সাথে শুধু একটাই মিল, ভ্রুযুগলের মাঝে থাকা তিলটা, আর বাকি সব চেনা অসম্ভব। অনেকটা বললে ভুল হবে, পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। 10 বছরের মেয়ের সাথে 17 বছরের কিশোরের মিল লক্ষ্য করা গেলেও একটা মানুষ এক দেখাতে অবশ্যই চিনতে পারবে না। সে না হয় ঠিক, তাই বলে তুই তোকে দেওয়া ছবিগুলো দেখতি না? দেখার প্রয়োজন মনে করিনি আম্মু। আইমান আর আহানা শিকদারের কথায় মাঝে মাহিদা শিকদার বলেন, মেয়ের মাপ চাও ভুলের জন্য, গুরুজনদের গায়ে কিছু ছুটতে নেই, জানো না তুমি? মেহেরিন মায়ের কথায় টু শব্দ না করে বললেন, আমি দুঃখিত, ইচ্ছে করে হয়নি, ভুলবশত হয়ে গেছে। এই মুহিত, চল এখান থেকে। মেহেরিন একদম নামিয়ে রাখা গলায় সরি বলে দিল আইমানকে। তবে আইমানকে দেখে ওর মনে ভীতির সৃষ্টি হয়েছে, হয়তোবা রাস্তায় দেওয়া ধমকের কারণে। মেহেরিন মুহিত নামে ওর ভাইকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আইমান একবার সেদিকে তাকিয়ে ওর আম্মু আর চাচির দিকে তাকিয়ে বলল, আম্মু, জার্নি করে আসছি আমি, আমার রেস্ট করা প্রয়োজন, অ্যান্ড আমার কনফারেন্স কল অ্যাটেন্ড করার আছে। আমায় কি আমার ঘরটা দেখিয়ে দিবে তোমরা? আইমানের সোজা সাপটা কথায় আহানা শিকদার কথা বাড়ালেন না। তিনি মাহিদা শিকদারকে বললেন যেন সে তার ভাতিজাকে তার রুম দেখিয়ে দেয়। 2 তলা বিশিষ্ট একটি বাড়ি, তবে বাড়িটা পুরাতন আমলের তৈরি। আইমানের দাদু তৈরি করেছিলেন যুবককালে এই বাড়িটা। বাড়িটার রং চং কেমন ওঠা ওঠা, তবে ঘরদোর একদম পরিষ্কার আর বসবাসের একদমই উপযুক্ত। মাহিদা শিকদার আইমানকে দোতলার একটি রুম দিয়ে গিয়ে বলেন সেখানে থাকতে। আইমানও নিজের লাগেজ নিয়ে সেখানে শিফট হয়ে যায়। আসার সময় আহানা শিকদার বলেছিলেন 15-20 দিনের মতন থাকতে হতে পারে। আইমান কোথাও গিয়ে এতদিন থাকার ছেলে না, তবে এখানে কেন জানি চলে আসছে। আহানা শিকদার ও ছেলের ব্যবহারে স্তম্ভিত। আইমান রুমে নিজের লাগেজ রেখে বেডে বসতেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন কানে ধরতেই অপর পাশের মানুষটা বলে, হ্যালো ভাই, ভার্সিটিতে ঝামেলা হচ্ছে। বিরোধী দলের লোকেরা এসে ঝামেলা শুরু করেছিল, আমরা সবাই মিলে সামাল দিয়ে দিছি। তবে ভাই, আপনার আসার খুব জরুরি। যদি ভোটের প্রচার কাজ না শুরু করি তাহলে ভোটে জেতা ঝামেলা হয়ে যাবে। আর ভাই, এক পোলায় আইসা খবর দিল 2টা মাইয়া নাকি নিখোঁজ হয়েছে, পুলিশ কেস হয়েছে। তুই ওদিকটা সামলে নে, আমি 20 দিন ভার্সিটির আশপাশেও যাব না। আর যদি খুব সমস্যা হয় তাহলে রাতুলের সাথে কন্ট্যাক্ট করিস। ভার্সিটির প্রিন্সিপালের সাথে আমার কথা হয়ে গিয়েছে কয়েক ঘন্টা আগে। সে বলেছে রাতুল আর সে মিলে সবটা সামলে নেবে ওদিকটা, আর ভোট নিয়ে চিন্তা করতে হবে না। ভোটের আরও 3 মাস বাকি, যারা প্রচার করছে করতে দে, তবে ভার্সিটির মাঝে কোনো প্রকার প্রচার করতে অ্যালাউ করবি না ওকে। আর নতুন করে ভিপি নির্বাচন কে করবে আমার বিরুদ্ধে? কার সাহস হবে আমার বিপক্ষে যাওয়ার? সে কে আমি দেখে নিব। ফোন রাখ, রাতুলের সাথে সব ফাইনাল কর, আমায় 20 দিন ডিস্টার্ব করবি না। ওকে ভাই, আমি রাতুল ভাইয়ের সাথে কথা কইয়া নিমু নে, তয় সমস্যা হইব তো আপনারে কল করমু। সে না হয় করিস, এখন ফোন রাখ। আইমান ফোন পকেটে রেখে বেডে গা এড়িয়ে দিতেই দরজায় ঠক ঠক আওয়াজ শুরু হয়। আইমান সেটা খেয়াল করে শোয়া অবস্থাতেই বলে, কে বাইরে? আমি। এখানে এসেছো কেন? কি দরকার তোমার? মেহরিনকে অমন কাঁপতে দেখে আরো ধমকিয়ে জিজ্ঞাসা করে আইমান। কেন যেন মন সায় দিচ্ছিল না ধমকাতে। তবুও মেহরিনের ভয়াত্র মুখশ্রী দেখায় লোভ সামলাতে পারল না আইমান। আইমানের ধমকে হাত থেকে পানির গ্লাস পড়ে গেল মেহরিনের।
গ্লাস পড়ে যাওয়ায় তেমন অবাক হলো না আইমান। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। মেহেরিনের শ্বাস প্রশ্বাস গুনতে পারছে সে। ভারী ভারী নিঃশ্বাস। মেহেরিনের চোখের কার্নিশে এতক্ষণ অশ্রুকণা এসে ভিড় করেছে, যে কোনো সময় টুপ করে ঝরে পড়বে মনে হয়। আইমান মেহেরিনকে এমন অবস্থায় দেখে বলল, বিয়ে করছো নাকি মেহেরিন? তা বর কি করে তোমার? আইমানের এমন প্রশ্নের উপর দিকে মুখ তুলে তাকায় মেহেরিন। ওর চোখ মুখের প্রশ্নের আভাস। ঠিক বুঝতে পারেনি আইমানের কথাটা সে। মেহেরিনকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আইমান আবারও জিজ্ঞাসা করে, তবে আগের প্রশ্নে যেমন গলার আওয়াজের খাদ নামানো ছিল, এবার ধমকের সুরেই পরিণত হয় সেটা। কি বললাম শুনতে পাওনি তুমি? আমি বুঝতে পারিনি কথাটা। মেহেরিনের কাপা কাপা গলায় স্পষ্ট উত্তর। আইমান ভরকে যায়। মেয়েটা এত ভয় কেন পাচ্ছে তাকে? শরীর কাঁপার সাথে সাথে গলার আওয়াজও কাঁপাকাঁপি বিদ্যমান। আইমান মেহেরিনকে বলে, আমায় বলা হলো তোমার নাকি বিয়ে ঠিক করা হয়েছে। তোমার নাকি বিয়ে? না তো, আমার বিয়ে না তো। ছোট কাকুর বিয়ের জন্য তো আসছেন আপনারা। আমার বিয়ে তো হয়েছিল। আর কিছু বলে না মেহেরিন, চুপসে যায় তার আওয়াজে। কি বলতে যাচ্ছিল সে? এখনই হয়তো বা আইমান ঠাটিয়ে চড় মেরে দিত গালে। আইমান ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে মেহেরিনকে ভরকে দিয়ে আইমান তার কোমর জড়িয়ে ধরে উঁচু করে নিজের কাছে রুমে নিয়ে আসে একদমে। মেহেরিন ভয় পেয়ে গেছে আইমানের ব্যবহারে। মেহেরিনকে দেওয়ালের সাথে ঠেকিয়ে নিচে মেহেরিনের সামনে দাঁড়ায়। মেহেরিনের দুপাশে হাত আটকে দিয়ে অনেকটা কাছে চলে আসে মেহেরিনের ছটপট করছে যাওয়ার জন্য এখান থেকে, তবে কিছু বলছে না মুখে। মেহেরিনের চোখের কার্নিশ বেয়ে জল ঝরতে শুরু করেছে এতক্ষণে। আইমান সেদিকে খেয়াল করে কিছু বলতে না পেরে তবে আরেকটু এগিয়ে গিয়ে মেহেরিনের কপালে কপাল ঠেকায় নিচু হয়ে। মেহেরিন স্তব্ধ। আইমানকে নিজের এতটা কাছে কল্পনা করতে পারছে না সে। প্রথম কোনো পুরুষ তার এতটা নিকটে। আইমানের নিঃশ্বাস এসে মেহেরিনের নিঃশ্বাসে বাড়ি খাচ্ছে। আইমান মেহেরিনকে বলে, মেহেরিন এতটা ভয় পাচ্ছ কেন আমায়? দূরে সরুন আমার থেকে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। এত কাঁপাকাঁপি কেন তোমার গলার স্বরে? তখনের বলা বাকি কথাটা শেষ করো। যেতে দিব আমি তাহলে, নয়তো যেতে দিচ্ছি না। আর আমাকে সরিয়ে দেওয়ার অধিকার আমি তোমাকে দেইনি। আমার সরতে বলো কোন সাহসে? মেহেরিন স্তব্ধ। তর্ক করার সাহস নেই। 7 বছর আগের মানুষটার সাথে এখন মানুষের আকাশ পাতাল তফাৎ। আগের মানুষটা ঠিক যতটা মিশুক ছিল আর যতটা কোমলতা ছিল তার কণ্ঠে, এখন সেটা পরিণত হয়ে ধমকে চলে এসছে। মেহেরিন এখন বুঝতে পারছে না ওর সাথে এমন ব্যবহারের কারণ। আইমান মেহেরিনের নিস্তব্ধতা দেখে জিজ্ঞাসা করে, মনে আছে তোমার 7 বছর আগে কি হয়েছিল? আছে তো। তাহলে বলো কি হয়েছিল? বলতে বারণ করেছিলেন তো আপনি। আপনি তো বলেছিলেন খেলা ছিল ওটা। তবে আব্বু আম্মু আর বাড়ির সবাই বলেছিল খেলা ছিল না তখন। ও তাই বুঝি। তাহলে আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? আমার দিকে দাকে জবাব দাও মেহেরিন। মেহেরিন স্বাভাবিকভাবে কথা বলতে চাইলেও পারছে না। 7 বছরের তফাতে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তার কাছে আইমান একরকম অপরিচিত বললেই চলে। মেহেরিন ভয় পেয়ে আওয়াজে বলে, হ্যাঁ বিশ্বাস হয় তো। তাহলে আমি যে বললাম সেটাই মানো, নাকি সবাই মাথায় ভূত ঢুকিয়ে দিল তোমার? না, আমি জানি তো আদি ভাইয়া, আপনি ঠিক বলছিলেন। আর বাকিরা মিথ্যা মিথ্যা বলছে। ও তাই? তার মানে আমি বাদের সবাই মিথ্যাবাদী তোমার কাছে? মেহেরিন ভেবে পাচ্ছে না কি বলবে আইমানকে। সে একরকম বললে আইমান আরেক রকম বলছে। আগের মতোই তাকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করছে। মেহেরিন আর কিছু বলতে না পেরে কেঁদে দিল ফুপিয়ে। আর আইমান মেহেরিনকে কাঁদতে দেখে বলে, কাঁদছো কেন মিহু? মেহেরিন চোখ তুলে তাকায়। কন্দনরত অবস্থায় শীতল দৃষ্টিতে তাকায় আইমানের দিকে। আজ 7 বছর পর সে তার আদি ভাইয়ার মুখে মেহু ডাক শুনল। এখন কেমন তার আদি ভাইয়াকে পরিচিত বলে মনে হচ্ছে, নয়তো এতক্ষণ একদম অপরিচিত একজন ছিল। মেহেরিন কিছু বলল না, চোখ নামিয়ে নিল। আইমান মেহেরিনের সাথে কথা বাড়ালো না, আর শুধু বলল, মিহু বাইরে যদি কেউ জিজ্ঞাসা করে কাঁদছো কেন, তাহলে কি বলবে? মেহেরিন নিশ্চুপ। সে ভেবে পাচ্ছে না কি বলা লাগবে। সুঠাম দেহের অধিকারী একজন সুদর্শন পুরুষ আইমান। আর কেউ হলে হয়তো বা চোখ দিয়ে গিলে খেত, তবে মেহেরিন চোখ তুলে তাকাচ্ছে না অবধি। ব্যাপারটা আইমানের ভালো লাগছে না একদমই। সে চাচ্ছে মেহেরিন তাকে দেখুক, একদম উৎসুক হয়ে দেখুক, কিন্তু সে তো ভয়ে মেয়েই আছে।
আইমান মেহেরিনকে বলে, মিহু, শুনছো আমার কথা? বাকি সবাই যেটা বলেছে সেটাই সত্যি। তোমার আদি ভাইয়া মিথ্যা কথা বলেছিল। যদি কেউ জিজ্ঞাসা করে তো বলে দিবে যে আদি ভাইয়া বকেছে, তাই কান্না করছো। নালিশ করে দিও, ওকে? আচ্ছা মিহু। আচ্ছা। তোমার কত বয়স হলো এখন? 17। আমার বয়স কত জানো তুমি? না 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 তো। তোমার থেকে গুনে গুনে 10 বছরের বড় আমি। তাহলে তো সবাই মিথ্যা বলছে, তাই না? এত বড় ছেলের সাথে এইটুকুনি মেহুর কিভাবে যায় বলো? তবে সবাই কিন্তু মিথ্যা বলছে না। মিথ্যা কে বলছে? কে বলছে? মিথ্যা তো তোমার আদি ভাইয়া বলেছে, মনে থাকবে? থাকবে। এবার রুম থেকে যাও। আর হ্যাঁ, কেউ বললেও আমার রুমে আসবে না, আমার সামনেও আসবে না। সবাই যদি বলে তখন বলবে আমি বারণ করে দিছি বলে দিবে। যত পারো আমার নামে নালিশ করে দিবে। আমি কিন্তু একদম ভালো না, জানো তো তুমি সেটা? কি করছো মিহু? যাও এখন, আমি ঘুমাবো। আর হ্যাঁ, আমার সামনে একদম কাঁদবে না, আর হাসবে না তো কখনোই। আর হ্যাঁ, মাথা তুলে কথা বলবে। এখন যাও রুম থেকে। মেহেরিন চলে যাচ্ছিল গুটি গুটি পায়ে। এমন সময় আইমান আবার ডেকে বলে, মিহু শোনো। আইমানের ডাকে পিছু ফিরে আবার মেহেরিন, এখনো শীতল দৃষ্টি তার। আইমান বুঝতে পারছে না এত শান্তশিষ্ট কেন মেহেরিন তার সামনে। কেমন যেন একটা ভয় আছে। আইমান মেহেরিনকে বলে, মিহু তুমি অনেকটা ছোট, আমার সামনে আসবে না একদম। বাসায় কেউ বললেও আসবে না, মনে থাকবে? নাও গেট লস্ট ফ্রম হিয়ার। মেহেরিন ভেবে পাচ্ছে না তার সাথে আইমানের এমন ব্যবহারের কারণ। এই শান্ত দৃষ্টি, এই রক্তিম চাহনি, এই শান্তভাবে কথা বলছে, এই আবার রেগে যাচ্ছে। মেহেরিনের কাছে আইমানকে একটা পহেলিকা মনে হচ্ছে। মেহেরিন এটা ভেবে পাচ্ছে না আইমান এমন ব্যবহারের কারণ। 7 বছর পর এসে এমন ব্যবহার করছে যেন রোজ কথা হয় তাদের। মেহেরিন রুম থেকে যাওয়ার পরেই ভাবনায় ডুব দেয় আইমান। 7 বছর আগে যেদিন শেষবারের মতো মেহেরিনকে দেখেছিল, সে যার পর আর দেখা করেনি সে। ফ্ল্যাশব্যাক 7 বছর আগে। আইমান, এসেছি তো শেষ। তুমি এবার কি করবে ঠিক করলে? মেডিকেল এক্সামের জন্য প্রিপারেশন নিবে কি? না আব্বু, আমার সব ভাবা আছে। তবে আপাতত দাদুর অসুখে গ্রামে যাচ্ছি। এখন গ্রামে যাই। আর প্রশ্ন করো না তো প্লিজ। ওকে, করলাম না। বাট তোমার কলেজ লাইফে বারবার মারামারি ঝামেলা আর কত কি শুনবো, এগুলো যেন এগিয়ে না যায়। কলেজ লাইফ শেষ করার সাথে সাথে সেগুলো যেন পিছনে পড়ে যায়। আব্বু একটু চুপ করবে তুমি? ওই দেখো শিকদার মঞ্জিল, গাড়ি থেকে নামো। আর আইমান নামতেই একটা 10 বছরের মেয়ে জাপটে ধরল আইমানের আব্বু ইমাম শিকদারকে। এমন বরাবরই হয়ে আসছে। আইমানরা গ্রামে আসলেই মেহেরিন ইমাম শিকদারকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আইমান খেয়াল করে দেখে 10-11 বছরের মতন একটি পিচ্ছি মেয়ে, পিঙ্ক কালার ফ্রকের সাথে মাথায় পিঙ্ক কালার হেয়ার ব্যান্ড, তবে হাতে রাধাচূড়ার একটি ছোট্ট ডাল। মেহেরিনকে আইমান প্রায় 4 বছর পর দেখছে। এসএসসি পর সময়কালীন থেকেই এইচএসসি কমপ্লিট হওয়া অবধি আর গ্রামে আসেনি আইমান। বাচ্চা একটা মেয়ে, ওর আব্বু কোলে তুলে নিল। তবে আইমান খেয়াল করে দেখল মেহেরিন আহানা শিকদারের সাথেও তাল মিলিয়ে গলায় গলায় ভাব বেঁধে কথা বলছে। তবে ওর দিকে একটা বারের জন্য তাকাচ্ছে না। আইমান ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকি 3 জন একে অপরকে নিয়ে আহ্লাদ করে যাচ্ছে। এতক্ষণ বাসায় সবাই ওদের কাছে চলে আসছে। আইমান কাউকে কিছু না বলে ওখান থেকে পুকুর ঘাটের দিকে চলে যায় ফোন নিয়ে। এদিকে বড় চাচ্চু দাদু ভাই বলছে আজকে নাকি বিয়ে। কার বিয়ে গো আম্মু? দাদু বলছে আদি ভাইয়ার সাথে নাকি আমার বিয়ে দেবে। তবে আদি ভাইয়া কই? মেহেরিন মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেল ইমাম শিকদার। সে মেহেরিনকে ওখানে থাকতে বলে আহানা শিকদারকে নিয়ে নিজের বাবার রুমে যায়। ইমাম শিকদারের বাবা ইয়াসলিন শিকদার বিছানায় আটশোয়া হয়ে মুখ গুজে আছেন বইয়ে। চোখে চশমার পাওয়ারটা অনেক। এই বুড়ো বয়সে অসুখ অবস্থায় তার বই পড়ার এত শখ। পুরো রুমের এক পাশ বই রেখে ভরিয়ে রেখেছেন উনি। ইলিয়াস শিকদারের অনুমতিক্রমে তার 3 ছেলে আর পুত্রবধূরা তার কক্ষে প্রবেশ করল। ইলিয়াস শিকদার অবাক হলেন সবার একসাথে এখানে আসায়। তিনি বড় ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি ইমাম, সবাই একসাথে আমার কক্ষে যে? ইলিয়াস শিকদারের গলায় এখনো গাম্ভীর্যের ভাব। তার দিকে চোখ তুলে তাকিয়ে জবাব দেওয়ার সাহস রাখে না তার ছেলে বউ। ইমাম শিকদার নিচ দিকে তাকিয়ে তার বাবাকে উত্তর করেন,
বাবা, আপনার একটা সিদ্ধান্তর কথা জানতে পারলাম মাত্র। আমাদের অসুস্থতার কথা শুনিয়ে এখানে আনা হয়েছে, বাকিরাও সেটাই জানে আপনি অসুস্থ। কেন আমাকে দেখে তোমার 21 বছরের যুবক মনে হচ্ছে? আমার হাতে আর বেশি সময় নেই। আমার সিদ্ধান্তের কথা তুমি নিশ্চয়ই মেহুদাদু ভাইয়ের থেকে অবগত হয়েছ। ইলিয়াস শিকদারের গম্ভীর আওয়াজে গম্ভীর কথা। ছেলে ইমাম শিকদার কেঁপে উঠলেন বাবার এমন কাট জবাবে। তিনি ইলিয়াস শিকদারকে বললেন, আব্বা, মেহের বলল ওর সাথে নাকি আপনি আরমানের বিয়ের কথা ভেবেছেন। এটা কি করে সম্ভব আব্বা? মেহেরিন কত ছোট, বিয়ে শাদী সম্বন্ধে কিছু বুঝেও না। 10 বছরের একটা মেয়ের সাথে 17 বছরের একটা ছেলের বিয়ে দিতে চাইছেন? দেশের আইন কি মানবে এ কথা? ঝামেলা হয়ে যাবে আব্বা। ইমাম শিকদার একদমই বারণ করে দিতে পারছেন না, তাই তিনি নানান কথা বলে বুঝিয়ে দিতে চাইছেন তিনি বিয়ের বিষয়টা সম্পর্কে অমত প্রকাশ করছেন। এরই মাঝে আদিল শিকদার বলে ওঠেন, আব্বা, আমার মেয়েটা এখনো একদম ছোট, বর বউ খেলে বেড়ায়, এখনো সে খেলাবাদী কিছুই না। বিষয়টা ওর কাছে বেশ অবাক করার মতো হবে। কি করে একটা বাচ্চা মেয়ের বিয়ে দিতে চাইছেন আব্বা? দেশের আইন মানবে না আব্বা। তোমাদের আমার সিদ্ধান্তের উপর কথা আছে। আমি চাই বিয়েটা হবে মানে হবে। আদি দাদু ভাইয়ের সাথে মেহু দাদু ভাইয়ের বিয়েটা হবে, আর আজকেই হবে। আমায় আইন শেখাতে এসো না, কাজী ডেকে বিয়ে পড়িয়ে রাখো, বড় হলে বিয়ে দিয়ে দিও তোমরা। আমি তো তোমাদের বলছি না ওরা বিয়ে করে সংসার করবে, বলেছি একবারের জন্য। তাহলে এত কথা হচ্ছে কেন এখানে? আর মেয়ে ছোট, ছেলে বড় বড় করে যাচ্ছ যে বৌমাদের সাথে। তোমাদের বয়সের পার্থক্য কতটা জানা আছে তো তোমাদের? প্রত্যেকের থেকে 10 বছর মতন ছোট হবে বৌমারা। আর সেখানে দাদু ভাইয়ের সাথে মেহুর বয়সের পার্থক্য মাত্র 7 বছর। যদি আজ থেকে 10 বছর পর তোমাদের ছেলের 27 বছর হয় আর মেহু দিদি ভাইয়ের 18 হয়, তখন নিশ্চয়ই বারণ করতে না? তাহলে এখন কেন করছো? যাও বিয়ের আয়োজন করো, দুজন বড় হলে বিয়ে দিয়ে দিও। বিয়ে আজই হবে ওদের। আব্বা, আয়মান কি মেনে নেবে বিষয়টা? আদি দাদু ভাইকে বোঝানোর জন্য তোমাদের আম্মা গেছেন, সে নিশ্চয়ই বুঝে যাবে। আর কিছু বলার থাকলো না তাদের। ইলিয়াস শিকদার তার সিদ্ধান্তে অটল, তার সিদ্ধান্ত থেকে সরানো সম্ভব নয়। ইমাম শিকদার বুঝতে পারছেন না যে তার আব্বা শেষ বয়সে ছেলেদের মাঝে সমতা বজায় রাখতে বিয়েটা দিতে চান। তাদের পরিবারে আর কোনো বাচ্চা নেই। আয়মান আর মেহেরিন বাদে বিবাহের উপযোগ্য তো দূরে থাক, এমনিতে কোনো ছেলে মেয়েও নেই। ইমাম শিকদার নিশ্চুপ। ইমাম শিকদারের সাথে বাকিরাও বাইরে বেরিয়ে গেলে ইলিয়াস শিকদারের কক্ষ থেকে বাইরে আসার পর মাহিদা শিকদার বলল, ভাইজান, আব্বা তার সিদ্ধান্তে অটল। বাচ্চা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিল, ভবিষ্যতে হবে কি তাদের? আব্বা বুঝতে কেন চাচ্ছেন না? আমার মেয়েটা এতটুকু, কি করে বিয়ে দিতে চাইছেন? মাহিদা শিকদারের কথায় ফোড়ন কেটে আহানা শিকদার বললেন, চুপ থাক ছোট, আব্বা ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। আর তোর মেয়ে কার ঘরে দিয়ে দিচ্ছিস যে মেয়েকে দিয়ে সংসার করাবে? কারো ঘরেই তো দিচ্ছিস না, নিজের কাছে রেখে দিচ্ছিস। আব্বার কথা মতন বিয়ে হওয়ার পর দুইজন প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিব আমরা আবার। এখন চুপ থাকতো। মেহের মা, এদিকে আয় তো। মেহরিন দূরে বসে পুতুল নিয়ে খেলছিল। এমন সময় বড় চাচির ডাকে তার কাছে আসে মেহরিন। মেহরিন কাছে আসতে আহানা শিকদার বললেন, চলো তো আমার সাথে মেহের, লাল টুকটুকে বউ সাজিয়ে দিব, আর তোর আদি ভাইয়ার সাথে বিয়ে দিয়ে দিব। আজ থেকে তোর আদি ভাইয়া তোর বর, মনে থাকবে তো কথাটা? আদি ভাইয়া বর? আচ্ছা, আমার সাথে বর বউ খেলবে তো ভাইয়া? খেলবে তো। চল, তোকে লাল টুকটুকে বউ সাজিয়ে দিব। আহানা শিকদার মেহরিনকে নিয়ে চলে গেলেন নিজের কক্ষে। বাকিরা হতভম্ব, ভাবতেই পারেনি আহানা শিকদার এতটা সায় দিবেন ইলিয়াস শিকদারের কথায়। আহানা শিকদার নিজের রুমে শাড়ি গহনা দিয়ে ছোট্ট মেহরিনকে সাজিয়ে যাচ্ছেন। ইমাম শিকদার এসে জিজ্ঞাসা করলেন, আহানা, তুমি এসব বিষয়টা এইভাবে মেনে নিচ্ছ যে? তো কি করব আমি? একটা মাত্র মেয়ে আমাদের সবার, সেই মেয়েকে অন্যের ঘরে গেলে ভালো লাগবে তোমাদের? আমি চাইবো না সেটা। আব্বাজান ঠিক ভেবেছেন, তিনি ভাইদের মাঝে সম্পর্ক ঠিক রাখতে চান, আর আমি আমার মেয়েকে নিজের কাছে রাখতে চাই। বিয়েটা হচ্ছে ওদের, কাজী
ডাকার ব্যবস্থা করো। আমি মেহেরিনকে সাজিয়ে আনছি। দাদু ভাই, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত গো? তোমার বিয়ের। কি সব বলছো? আমার বিয়ে? আমার তো বিয়ের বয়স হয়নি এখনো। কার সাথে বিয়ে দেবে আমার? মিহুর সাথে। মেহেরিনের নাম শুনে আর কিছু বলল না আইমান। টু শব্দ না করে উঠে গেল আইমান। তাহেরা শিকদার পিছু ডাকতে নিয়েও ডাকলেন না। বিকেল দিকে বাসার সবার উপস্থিতিতে বিয়েটা সম্পন্ন হলো আইমান আর মেহেরিনের। তবে আইমান মেহেরিনকে বউ সাজে দেখে খিলখিল করে হেসে চলেছে। আইমানকে গম্ভীর থেকে হাসতে দেখে মেহেরিন হাসছে। বাকিরা হতবাক হয়ে চেয়ে আছে। আইমান মেহেরিনকে সবার সামনে থেকে পাজা কোলার করে নিয়ে নিজের কক্ষে চলে যায় আর দরজা লক করে দেয়। সবাই ডেকেই যাচ্ছে বাইরে থেকে, সেদিকে নজর না দিয়ে দরজাটা আটকে দেয়। মেহেরিনকে বিছানায় বসিয়ে হাতে কয়েকটা চকলেট ধরে দিয়ে বলে, মিহু, আমায় ভয় পাও তুমি? পাই তো। তুমি কেমন রাগি রাগি হয়ে থাকো সবার সাথে। তাহলে তখন হাসছিলে যে আমার সাথে? তুমিও হাসলে তাই আমিও হাসলাম। আমি হাসলেই তুমি হাসবে? জানি না, এত এত কথা বলছো কেন? খেলবে না আমার সাথে? কি খেলবো? বড় বউ খেলবো তো আমরা। বড় চাচি বউ সাজিয়ে দিল আমায়। ও হ্যাঁ, আমি তো কবুল বলতে বলছে। বড় চাচি বলছে কবুল বলে বিয়ে হয়। তুমি নাকি আমার বর। মেহেরিনের মুখ চোখে কেমন যে বিজ্ঞের মতো ভাব। আইমান সেটা দেখে ভ্রু কুঁচকে নিল। আইমান আবার মেহেরিনকে বলল, শোনো, প্রথমত বসে যে ভুল করেছ, আর তো আমার সামনে খিলখিল করে হাসলে। দোষ কার? দোষ তোমার। আমিও তো তাই বলছি আদি ভাইয়া, দোষ তোমার। আইমান কথা বাড়াতে চাচ্ছে না। সে মেহেরিনকে বলল, বাসার সবাই মিথ্যা বলেছে, তোমার আদি ভাই সঠিক বলেছে। মনে থাকবে, বিয়েটা বিয়ে বিয়ে খেলা। যেমন বর্বউ তুমি খেলো, তুমি তেমন। মনে থাকবে তোমার। কারো কথায় কান দিবে না। আর হ্যাঁ শোনো, জলদি বড় হয়ে যাবে। আমি আবার শহরে চলে যাব আজকেই। এখানে বসে থাকো মিহু, আর চকলেট খাও। আমি বাইরে যাচ্ছি। এক পা ঘর থেকে বাইরে আসবে না মিহু, মনে থাকবে তোমার। ভয় পাচ্ছ কেন? ধমক দিচ্ছ কেন? আচ্ছা ধমকাবো না, চকলেট খাও। আমি গেলাম। সবাই কিছু বলবে তো? বলবা আদি ভাইয়া সত্যি বলেছে। মনে থাকবে মিহু। ভাইয়া। নিজের খেয়াল রাখবি মিহু। মেহেরিন আইমানের কোনো কথায় ঠিক মতো বুঝতে পারছে না। কত বড় বড় কথা বলছে যার একটাও বোঝা সম্ভব হচ্ছে না। বিছানায় বসে চকলেট খাচ্ছি আর পা নাড়াচ্ছে। আইমান যেতে নিয়েও আবার বলে, মিহু, বউ সাজবে না, আর কারো সাথে বড়বউ খেলবে না, আর কারো সামনে হাসবে না। মনে থাকবে। মেহেরিন আইমানের ধমকে কেঁপে উঠল। আইমান সেদিকে নজর না দিয়ে চলে গেল রুম থেকে। আইমান বাইরে এসে সবার মাঝে বলে, মেহেরিনের মাথায় যদি আর কেউ কোনো কথা ঢুকিয়েছ না, আর তখন দেখো সবাই সব ভুলে যাও। আমি আর গ্রামে আসবো না। আমায় কেউ আসতে বাধ্যও করবে না। আব্বু, আমি গাড়ি নিয়ে চলে গেলাম। তোমরা এসো যেও ঢাকায়। আইমান সেদিন চলে যাওয়ার পর থেকে 7 বছর গ্রামে পা দেয়নি। ও দাদুর মৃত্যুর সময় বিদেশে ছিল 6 মাসের জন্য, যার দরুন সে আসতে পারেনি। তারপর আর আসার প্রয়োজনও মনে করেনি এখানে। এবার বাস্তবে ফেরা যাক। আইমান রুমে শুয়ে ভাবছিল, এমন সময় রুমে প্রবেশ করে কেউ। আইমান সেদিকে নজর দেয় না। লাঠির ঠক ঠক শব্দে ওর বুঝতে বাকি নেই কে আসছে। আইমান ও দাদির দিকে নজর না দিয়ে বলে, আজ কি বলবে দাদু? তোমার নাতনির সাথে বিয়ে দিলে 7 বছর আগে, তখন আমার সাথে কথার পৃষ্ঠে কথা বলতো, আর এখন তো আমার দিকে তাকানোর সাহস করে না সে। আর তোমার নাতনি তো এখনো ছোট্টটি আছে। আমার আরো 7 বছর পর আসতে হবে মনে হয়। নয়তো এক কাজ করি, তোমার নাতনিকে বিয়েটা খেলা বুঝিয়ে আর একটা বিয়ে করে নিই। তাহেরা শিকদার আইমানের কথা শুনে হাসেন আর বলেন, কি দাদু ভাই, সবাইকে না ভুলে যেতে বলছিলা সব? তো আজ এমন উল্টো সুরে কথা বলছো যে? ভুলে যাওয়ার জন্যই তো প্রেম করিনি যে ভুলে যাব। একটা যুবকের সাথে বাচ্চা মেয়ের বিয়ে দিলে, আমার গন্ডি মেপে দিলে। তোমার নাতনির কারণে কারো অধিকার হয়নি আমার ওপর আজ অব্দি। আর সেই মেয়েটা এখনো ছোট্টটি। ওর সাথে আমার যায় না দাদু। সব শেষ করে দেওয়া শ্রেয়। সব শেষ করে দিবে? তাহলে সেদিন না মিহুকে বলে গিয়েছিলে জলদি বড় হতে? তোমায় কে বললো? আমার নাতনি বলেছে সেই দিন তোমার দাদু ভাই আর আমাকে সব বলে দিছে মিহু। ও, তার মানে তুমি সব জেনে এখন আমার সাথে ঢং করতে আসছো? ওর কি উচিত ছিল না 7 বছরে বড় হয়ে যাওয়া? হ্যাঁ, উচিত ছিল তো। তাহলে কেন হলো না? এটা তো ভাববার বিষয়। বিদ্রুপ করছো দাদু? রাগ করো কেন দাদু ভাই?
ওর সামনে এখানে থাকা সম্ভব নয়। আমার সামনে আসতে বারণ করে দিও। এখনো ছোট তোমার নাতনি। ছোট কোনো দিক দিয়ে ওর এবার 19 পা পড়েছে। তোমার থেকে 7 বছরের ছোট ও। তোমার নাতনি না বললো 17 চলে? 19 বলেনি আমায়। 19 হয়েছে বলে দ্বিতীয়বার বিয়ের আয়োজন করা। বিয়ে? কার বিয়ে? তোমার আর মেহুর। তোমার নাতনি না বললো ছোট চাচুর বিয়ে? তোমার নাতনি একের পর এক মিথ্যা কেন বলছে আমায়? ডেকে দাও তো ওকে। তুমি যাও আর ওকে পাঠিয়ে দাও। আর মিথ্যা কেন বললো সেই? আচ্ছা, তোমার নাতনি এসএসসি দিল নাকি এইচএসসি? 18 কোঠা পার করার সাথে সাথে কলেজের গণ্ডি পেরিয়ে গেছে। তাহলে আমায় এত ধোঁয়াশায় রাখার কারণ? সেটা তো বাকি সবাই ভালোই জানে। আর মেহু কেন মিথ্যা বলল? বলতে বলতে আইমানের দিদা রুম থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যা নেমে এসেছে চারিদিকে। সূর্যের লাল আভা অস্ত গিয়ে আধা নামিয়ে আনলো ধরণীর বুকে। চারিদিকে কেমন যেন একটা নিস্তব্ধ পরিবেশ। শিকদার মঞ্জিলের নিচু দিকটায় সবাই বসে কথাবার্তা বলছে এই সময় এই সেই বিষয়ে। মেহরিন আর মুহিত ভর সন্ধ্যাবেলা ছাদে গেছে সন্ধ্যা তারা দেখতে। মুহিত মেহরিনকে বলে, আপু। হ্যাঁ বল। আয়মান ভাইয়াকে তুমি চেনো? কে গো ওই ভাইয়াটা? আম্মু আর বড় চাচি বলল আমার নাকি ভাইয়া লাগে। তুই কি করে চিনবি শুনি? তোর যখন 2 বছর বয়স তখন থেকে তো আদি ভাই এই বাসায় আসে না। তোর তো চেনার কথাও না। তবে এটা তো জানতি যে বড় চাচি আর বড় চাচির একটা ছেলে আছে। জানতাম তো। আম্মু আর বড় চাচি বলেছিল যে আয়মান ভাইয়া আছে, তবে দেখিনি তো, তাই চিনি না আমি। আচ্ছা, এখন চুপচাপ আমার সাথে দোলনায় বসে থাক আর সন্ধ্যা তারা দেখ। আচ্ছা আপু, রোজ সন্ধ্যায় তারা কেন দেখো তুমি? কেন দেখি জানি না তো মোহিত, তবে আমার ভালো লাগে দেখতে। ওই দেখ তো, আর আমায়ও দেখতে দে। এ আপু দেখো তারা কেমন চলে যাচ্ছে। বোকা ছেলে, ওইটা তারা না, বুঝতে পারলি? পৃথিবীর মানুষ স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে, ওইটা হলো তেমনই একটা স্যাটেলাইট, বুঝতে পারলি? না বুঝি নাই। কি সব বললা, আমার মাথায় আসেনি একটা কথাও। বুঝিয়ে বলো, বুঝে যাবো নি আমি। থাক, তোর আর বুঝে লাগবে না। চল তো, আজ আর সন্ধ্যা তারা দেখতে হবে না, খেয়ে ঘুমাবি। চল আমার সাথে। তোমার সাথে ঘুমাতে বারণ করে দিছে। কে বারণ করলো? সকালে দাদু বলেছে যেন আমি তোমার সাথে আর না ঘুমাই, আমি যেন আম্মুর সাথে ঘুমাই। আম্মুও বলেছে তার সাথে ঘুমাতে। এই চল তো, কে কি বলে না বলে সেটা দেখে নিবনি আমি। আমার ভাই আমার সাথে ঘুমাবি, কারো কথা শুনতে হবে না। চল তো জলদি। এখন আবার ছাদে থাকলেও দাদু ঝামেলা করবে এই বলে যে ছাদে ভূত ধরবে। সত্যি ভূত ধরবে আপু? জানি না, চল তো। মেহরিন মুহিদের হাত ধরে ছাদ থেকে নিচে আসছিল সিঁড়ি দিয়ে। এদিকে আয়মান রুমে বেশি নেট পাচ্ছিল না বলে ফোন নিয়ে ছাদের দিকেই আসছিল, যেন রাতুলের সাথে কথা বলতে পারে। আয়মান উপর দিকে উঠছে কথা বলতে বলতে, আর মেহরিন মুহিদের হাত ধরে নিচের দিকে নেমে যাচ্ছে। মাঝপথে এসে মেহরিন আর আয়মানের চোখাচোখি হয়ে যায়। আয়মান মেহেরের দিকে একবার তাকিয়ে কলে কথা বলতে বলতে ছাদের দিকে চলে যায়। ওদিকে ছাদে এসে আয়মান রাতুলকে কল করে বলে, হ্যালো, ওই দিকটা সামলে নিস তুই। আমার কি সত্যি যাওয়া লাগবে নাকি? আমার যাওয়া লাগলে বল, আমি চলে আসছি কালই। রাতুল, আই নিড আ প্রপার ড্যাম অ্যান্সার। আইসা পর ভাই, ভার্সিটির অবস্থা ঠিক নাই। যাওয়াই ভুল হয়েছে তোর। আমার পক্ষে একা সামাল দেওয়া সম্ভব না। কালই ব্যাক করতো ঢাকা। গ্রামে গেছিস কিসের জন্য? গ্রামে যে জন্য আসা সে কাজটাই তো হবে না। তাহলে কি করবে এখন? কিছুই তো মাথায় আসছে না। গ্রামের চেয়ারম্যানের সাথে একটা মিটিং ছিল আমার, যার দরুন এই গ্রামে আসা। এই গ্রামের চেয়ারম্যানের ছেলে আমাদের ভার্সিটির স্টুডেন্ট, আর ছেলেটা অনেক উশৃঙ্খল। কার কথা বলছিস তুই? আরে নুহাস আছে না, যাকে আসার আগে কাটায় আসছি, ওই নুহাস। তার মানে এখন ওর বাবার সাথে দেখা করে মাপ চাইবি নাকি? আমাকে তাই মনে হয় যে আমি মাপ চাওয়ার জন্য আসছি। রাগ কল, আমি চেয়ারম্যানের বাসায় যাব এখন, আর কাল ভার্সিটিতে দেখা হচ্ছে। সবাইকে জানিয়ে দিস ভিপি আইমান ইজ ব্যাক। ওকে ব্রো, জলদি আসো। আমি কল রাখলাম। যেখানে যাস আমার উপর সব চাপাস। একদিনও হয়নি আসছি, তার মাঝে বলে সামলাতে পারছিস না। সেই মনি রাতুল। শর্ত? লজ্জা নাই আমার, কল রাখলাম। যা করার কর আর চলে আয়। ওকে, টেক কেয়ার। আয়মান রাতুলের সাথে কথা বলে ছাদ থেকে নেমে গাড়ির চাবি নিয়ে বাইরে যাচ্ছিল। এমন সময় ওর ছোট চাচার সাথে দেখা হয়ে যায়। ওর ছোট চাচা বলে, কি গো আব্বাজান, এমন সন্ধ্যাবেলায় যাচ্ছ কই? আমার সাথে দেখা অবধি করলে না, আর না কথা বললে।
আর এখন যাচ্ছ কই সেটাও না বলে চলে যাচ্ছ, আমায় তো কেউ মনেই রাখে না দেখছি। আইমানের ছোট চাচ্চু আরমান শিকদার বয়সে আইমানের থেকে 10 বছরের মতো বড় হবে, তবে 37-এর কোঠায়, বিয়ে শাদীর নাম নেই, এদিক ওদিক ঘুরে বেড়ায়, মাঝে মাঝে ঢাকাতেও যায়। সুবাদে আইমানের সাথে সম্পর্ক বন্ধু সুলভ। আইমান ওর চাচ্চুকে বলে, ইমোশনাল কথা তোমার মুখে মানায় না, সো এমন কথা না বলে আমার সাথে এসো তো, কাজে যাচ্ছি একটা। আর আমি চিনি ও বাসা। কার বাসায় যাবি আয়ু? তোমাদের এলাকার চেয়ারম্যানের বাসা। লোক ভণ্ড, গ্রাম থেকে ছেলেকে দিয়ে ভার্সিটিতে গাজের ব্যবসা করায়। ছেলেকে ঠিক করা শেষ, কিন্তু বাবাকে ঠিক করা লাগবে। চলো তো একটু আমার সাথে, বাসা চিনে দেওয়া লাগবে তো। আইমানের কথা শুনে ওর ছোট চাচ্চু বলে, তুই মেহেরকে নিয়ে যা আয়ু, ও ভালো চিনে বাসা। আমি চেয়ারম্যানের বাড়িতে পা দিব না একবারের জন্য। কারণ? কোনো কারণ নেই, তুই মেহের বা মেজু ভাইয়া বড় ভাইয়াদের মাঝে কাউকে নিয়ে যা। ওকে ফাইন, গিয়ে তোমার আদরের ভাতিজিকে পাঠিয়ে দাও। আর হ্যাঁ, নিশ্চিন্তে থাকো, যে কারণে যাচ্ছই না কেন সেই কারণ বের করতে 5 সেকেন্ডের সময় নিব না আমি। জলদি গিয়ে পাঠিয়ে দাও, আমি ওয়েট করছি এখানে। আরমান শিকদার ভরকে গেলেন আইমানের কথায়। সত্যি জেনে যাবে নাকি এটা নিয়ে একটু সন্দেহ আছেন তিনি। আরমান শিকদার বাসার ভেতরে গিয়ে মেহেরিনকে ডাকতে থাকেন। মেহেরিন রুম থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে ছোট চাচ্চু, এভাবে ডাকছো কেন গো? কোনো দরকার আছে? পানি খাবে তুমি নাকি ক্ষুধা লাগছে? কিছুই হয়নি আম্মু, যা তো বাইরে গিয়ে দেখ তোকে যেন কি নিয়ে দরকার। জলদি যা কেমন, আমি রুমে যাব, ফ্রেশ হওয়ার আছে, জলদি যা। কার দরকার, কিসের দরকার সেটা তো বলে যাবে তাই না? চলে যাচ্ছ যে? মেহেরিনকে না বলেই চলে যায় আইমান শিকদার। মেহেরিন মাথায় ওড়না টেনে বাইরে গিয়ে দেখে আইমান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এক হাত প্যান্টের পকেটে আর এক হাত দিয়ে আপন মনে ফোন স্ক্রল করেই যাচ্ছে। মেহেরিন ভালো করে খেয়াল করে দেখে আইমানের পরনে নেভি ব্লু কালারের ডেনিম প্যান্ট, গায়ে স্কাই ব্লু কালারের শার্ট, শার্টের হাতা ফোল্ড করে কোণে অবধি করে রাখা, মাথায় একটা চুল, সামনের বড় চুলগুলো নাকের সাথে এসে বাড়ি খাচ্ছে, হাতের ঘড়িটা পায়ের জুতোর সাথে মিলিয়ে বডি ফিটনেস একদম রাজপুত্রের মতনই লাগছে। মেহেরিন ভাবছে, আমায় না নিজের সামনে অব্দি আসতে বারণ করলো আদি ভাইয়া, তাহলে আমায় কেন ডাকতে যাবে? তখন যে মিথ্যা বলছিলাম ভয়ে কথাগুলো, সেগুলো জানতে চাইবে নাকি আবার? আর হ্যাঁ, বড় চাচির ছেলেটা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর, এত সুদর্শন হতে কে বলছে ওনাকে? ভাবার বিষয়। না থাক, ভাবা বাদ দিয়ে এখান থেকে যাই, দেখে নিলে উদ্ভট ব্যবহার করবে, যার দরুন আমার কথাবার্তা উত্তর সব গুলিয়ে যাবে আর হাবি যাবে বলবো। আমার মতো এত সাহসী মেয়ে ওনার সামনে ভয় পাই কেন? ভাবার বিষয় তো। মেহেরিন দাঁড়িয়ে এক মনে ভেবে যাচ্ছে আকাশ পাতাল। আইমান ফোন থেকে চোখ তুলে সামনে তাকাতেই দেখে মেহেরিন দাঁড়িয়ে কি যেন ভেবে যাচ্ছে। আইমান মেহেরিনকে বলে, ওভাবে দাঁড়িয়ে থাকার জন্য ডাকা হয়েছে তোমাকে? এসেছো তো বলনি কেন আমায়? আমার সময় দাম নেই নাকি? তোমার জন্য অপেক্ষা করে রাত পার করতে হবে আমায়? জলদি গাড়িতে এসে বসো। মেহেরিন কথাগুলো একটু ধমকের সাথেই বলে গাড়ির ড্রাইভিং সিটে বসে আইমান। মেহেরিন এখনো স্তব্ধ যে আইমান আদৌ তাকে এই কথাগুলো বলছে কিনা। মেহেরিন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে গাড়ির দিকে। আইমান সেটা লক্ষ্য করে আবারও বলে, এখানে নিশ্চয়ই কাজ পড়ে নাই যে তোমাকে কোমর উঁচিয়ে নিয়ে আসতে হবে? আমার লেট হচ্ছে, গাড়িতে গিয়ে বসো ফার্স্ট। মেহেরিন বুঝতে পারে তখন ঘরের ভিতরে নিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে খোঁচাচ্ছে, তবে সে তো বলেনি তাকে নিয়ে যেতে রুমের ভিতরে, তাই না? মেহেরিন গিয়ে গাড়ির পিছনের সিটে বসছিল। এমন সময় আইমান বলে, কেউ তোমার ড্রাইভার না, ওকে? সো ভদ্রতা বজায় রেখে সামনে বসো। আর কি কথা বলছো না, একের পর এক কথা বলে যাচ্ছি, একটা কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি আমাকে অপমান করছো আমার কথার জবাব না দিয়ে। মেহেরিন সামনে গিয়ে বসে। সিট বেল্ট লাগিয়ে নিতে সমস্যা হয় না আগে থেকে জানার সুবাদে। মেহেরিনের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয় আইমান। গাড়ি চলছে গ্রামের পিচ ঢালা আঁকাবাঁকা রাস্তায়। আইমানকে জিজ্ঞাসা করার সাহসও পাচ্ছে না মেহেরিন যে কই যাচ্ছে তারা। আইমান খেয়াল করে দেখে মেহেরিন মাঝে মাঝে কেঁপে উঠছে। আইমান গাড়ি থামিয়ে নিজের সিট বেল্টটা খুলে মেহেরিনের সিটের দিকে চলে আসে, একদম মেহেরিনের সামনে ঝুঁকে যায়। মেহেরিন তাল সামলাতে না পেরে পেছনের দিকে ঝুঁকে যায়। আইমানের গরম নিঃশ্বাস মেহেরিনের মুখে উপচে পড়ছে। আইমান মেহেরিনকে ভয় পেতে দেখেই বলে, কোথায় যাচ্ছি আমরা?
মেহরিন আইমানের প্রশ্নে স্তব্ধ হয়ে যায়। এই কথা তো তার আইমানকে জিজ্ঞাসা করার কথা, আর সেখানে আইমান উল্টে জিজ্ঞাসা করছে। মেহরিন আইমানকে বলে, জানি না তো আদি ভাইয়া। জানো না তো জিজ্ঞাসা করছো না কেন? জিজ্ঞেস করব ভাবছিলাম তো আমি। তো ভাবলেই হবে তোমার? লাস্ট 10 মিনিট যাবৎ গাড়ি চালিয়ে আমরা কই যাচ্ছি জানা তো দরকার তোমার, না হলে জিজ্ঞাসা করছো না কেন? কই যাচ্ছি আমরা? না জেনে আসছো? না জেনে আমার সাথে গাড়িতে কেন উঠলে? জেনে আসা উচিত ছিল। আমায় এত ভরসা করার কারণ, নাকি ভয় পেয়ে কথা মেনে নিয়েছো? ভয় পেয়ে। এত ছোট ছোট করে উত্তর দিচ্ছ কেন? আর তুমি এত কাঁপো কেন? বলছি না আমার সামনে কাঁপাকাঁপি করবে না, তাহলে কাঁপছো কেন? জানি না। তুমি ঠিক জানোটা কি? আচ্ছা, আমায় মিথ্যা কেন বলেছিলে তুমি? জানি না, সরুন আমার থেকে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। আমার কাছে আসলে শ্বাসকষ্ট হয়? হয়, সরুন না প্লিজ। বাচ্চা তুমি এভাবে আমার সামনে কাঁপবে, এত ভয় পাবে? এসব কি মিহু? ধমকাচ্ছেন কেন? কেন ভয় পাচ্ছ? তো আরে ভয় দেখাই। আচ্ছা মিহু, তোমার গায়ের সুবাস যে আমায় পাগল করছে জানো? না। ও জানো না? আচ্ছা একটা কথা, চোখ বন্ধ করো তো। মেহরিনের পক্ষে আইমানের এত কাছে আসা, তারপর একের পর এক প্রশ্নের বাণ সহ্য করা সম্ভব হচ্ছে না। মেহরিন চোখ তুলে আইমানের কেমন যেন একটা শীতল দৃষ্টি, তবে এই দৃষ্টিতে মাদকতা মিশে আছে। মনে হচ্ছে যেন নেশা করে আছে আইমান। মেহরিন সেদিকে আর তাকিয়ে থাকার সাহস দেখালো না, চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করতে সে টের পেল আইমান তাকে তার সিট থেকে উঠিয়ে আইমানের কোলে বসিয়ে সিট বেল্ট পরে নিয়েছে। মেহরিন কিছু বলতে নিলে মেহরিনের ঘাড়ে মুখ গুজে দেওয়া আইমান। মেহরিন ভয় কাঁপছে, আর আইমানের এত কাছে আসায় অস্বস্তি হচ্ছে। আইমান মেহরিনের ঘাড়ে মুখ গুজে কোমর আঁকড়ে ধরে মেহরিনের। আইমানের নিঃশ্বাস মেহরিনের ঘাড়ে উপচে পড়ছে। আইমান মেহরিনের ঘাড়ে কিস করতে এটা অনুভব করতে পারছে মেহরিন, তবে না বারণ করতে পারছে, না কিছু বলতে। কথা যেন ভেতর থেকে বেরোচ্ছে না। আইমান মেহরিনকে ছোট্ট ছোট্ট করে বলে, মিহু, সহ্য না হলে সরিয়ে দেওয়া উচিত, তাই না? আমায় কেন তো রাইট দিচ্ছে তোমার কাছে আসার? তোমায় তো বাজেভাবে ছুঁয়ে দিচ্ছি আমি। আমায় আটকাচ্ছ না কেন তুমি? সবার থেকে আমায় কেন আলাদা করছো? ইউ নিড টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম মি। মাদকাসক্ত কখনো দেখেছ? তারা যেমন করে না নেশা করার জন্য, তোমায় কাছে পেলেই আমার তেমন ফিল হয়। 7 বছর আগে বলেছিলাম না বড় হয়ে যেতে? বড় তো হলে তুমি, তবে আমার থেকে মিথ্যা বলে লুকিয়ে গেলে। তোমার মনে হয় আমাকে পছন্দ হয় না। আই থিঙ্ক আই নিড টু স্টে অ্যাওয়ে ফ্রম ইউ। বাট হচ্ছে কই আমার দ্বারা? তোমায় দেখলেই পাগল হয়ে যাচ্ছি। 7 বছর আগে একটা বাচ্চা মেয়েকে দেখে পাগল হয়ে তার থেকে দূরে সরে গেলাম। এখন সেই মেয়ে যদি বড় হয়ে থাকে, তাহলে আমার অবস্থাটা ঠিক কি হবে বলো? ভালো নেই আমি, ভালো ছিলাম না 7টা বছর। আর যাই হোক, ছোট বাচ্চার কাছে এসে তো কিছুই বলতে পারতাম না আমি। তবে এখন বলেও তেমন কোনো লাভ হচ্ছে কি? সেই তো বাচ্চা সেজে বসে আছো তুমি, আমার দিকে চোখ তুলে তাকানোর প্রয়োজন অবধি মনে করছো না। কাল সকালে ঢাকা ব্যাক করার কথা আমার। সিট বেল্ট খুলে দিচ্ছি, গাড়ি থেকে নেমে যাও, আর যেভাবে পারো বাসায় চলে যাও। আমি পৌঁছে দিতে গেলে থেকে যাব, যেটা আমি চাই না। একা একা চলে যাও, কারো সাহস হবে না তোমার দিকে তাকানোর। তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য গ্রামে মানুষ আছে। মিহু, আবার কবে দেখা হবে জানি না, তবে আমার সামনে আইসো না। 7টা বছর তোমার ছবি অবধি দেখিনি। যদি সামলাতে না পারি, তবে এখন সামনে থেকে দেখে। তুমি তো বাচ্চা, তুমি এসব কেন বলছি? গ্রামে কাজের দরুন আসছিলাম আব্বু আম্মুর সাথে, আর আশা হবে না হয়তোবা। কাজ শেষ করে চলে যাব আমি। গ্রামে আমাকে সুখের থেকে বিষাদ দেয় বেশি। দূরে থাকো আমার থেকে মিহু, ভুল করেও আমার কাছে আসবে না, আর কখনোই কল করবে না। মেহরিনকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি নিয়ে চলে যায় আইমান। আইমান যেতেই মেহরিনের চোখ দিয়ে পানি ঝরছে আপন মনে। মেহরিনের চোখ মুছে নিতেই ওর পাশে এসে একজন দাঁড়ায়। চেয়ে দেখে ওর ছোট চাচ্ছু। মেহরিন কথা বলে না, বাসার দিকে যেতে থাকে। মেহরিনের চাচ্ছু কিছু জিজ্ঞাসা করতে নিয়েও করে না, হয়তো বিষয়টা ভালো দেখাবে না। গ্রাম থেকে এসে 3 মাস হয়ে গেছে আইমানের। আইমানের আব্বু আম্মুর আজ ঢাকায় আসার কথা। 3 মাস গ্রামে ছিলেন তারা। আইমানকে কল করে ওর আব্বু চলে আসার কথা জিজ্ঞাসা করলেও কাজের কথা বলে কাটিয়ে দেয় আইমান। ইমাম শিকদারও কথা বাড়ায় না আর। আইমান ভার্সিটির একটা গাছের নিচে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছে, আর ওর সামনে ভার্সিটির প্রিন্সিপাল আর কয়েকজন টিচার।
রাতুলও আইমানের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আইমান হুট করে এমন একটা জিনিস দেখে যেটার হাত থেকে ফোন পড়ে যায় ওর। শহরের যানজটের কারণে ভার্সিটি ভর্তির জন্য লেট হয়ে যায় আসতে মেহেরিনের ওর বড় চাচুর সাথে ঢাকায় এসেছে আজ। পাবলিকের জন্য পরীক্ষা দেওয়ার পর আল্লাহর রহমতে টিকে যায় মেহেরিন। আজ আসছে ভার্সিটিতে ভর্তি হতে। এখন থেকে ঢাকাতেই থাকবে মেহেরিন ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢোকার পর দেখে একটা ছেলে আর একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। ছেলেটা জড়িয়ে ধরে আছে ভুল হবে, মেয়েটাই ছেলেটাকে জড়িয়ে ধরে আছে। পেছন থেকে দেখে ছেলেটার চেহারা বোঝা যাচ্ছে না, তবে পেছন থেকে দেখে মনে হচ্ছে অনেকটাই সুদর্শন হবে হয়তো, নয়তো কি আর অত সুন্দরী একটি মেয়ে তাকে জড়িয়ে ধরে থাকতো। ভার্সিটির প্রায় অনেকেই তাদের দিকেই তাকিয়ে আছে। মেহেরিন ক্যাম্পাসে একা এসেছে। ওর বড় চাচু ওকে পৌঁছে দিয়ে চলে গেছে কাজে। একটা কাজ পড়ে গেছে তার। ছেলেটা মেয়েটাকে নিজ থেকে সরিয়ে দেওয়ার পর মেয়েটা আবারও জড়িয়ে ধরতে নিলে ছেলেটা হাত উঠিয়ে নেয়। পেছন থেকে কে যেন বলে, ভিপি আইমানকে জড়িয়ে ধরে আছে রে। এতক্ষণ মেহেরিন ছেলেটার মুখে দেখতে পেল তার আদি ভাইয়া ভার্সিটির ভিপি। কই বড় চাচু তো বলেনি ওকে, আর মেয়েটাই বা কে জড়িয়েছিল আইমানকে? এত সব প্রশ্নের মাঝে মেহের এগিয়ে যায় আর দেখে আইমান পাশে রাখা গাড়িতে উঠে চলে যায় সেখান থেকে। মেয়েটা সহ আরো কয়েকজন দাঁড়িয়ে আছে সেখানে। আইমানের বয়সী একটি ছেলে আর কয়েকজন ফর্মাল লুকে মেবি স্যার হবে ভার্সিটির। মেহেরিন কেউকে একজনকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপু, ওখানে হচ্ছিল কি? তুমি ভার্সিটির নতুন স্টুডেন্ট? জি আপু। ও মা, তাই? আমিও তো এবার অ্যাডমিশন নিছি। আমার নাম মেহিনুর ইসলাম। তোমার? জি, আমি মেহেরিন শিকদার। এই দেখছো আমাদের নামের কত মিল। আমায় আপনি বলছো কেন? তুমি বলো। না না, তুমি বলো। আচ্ছা, আমরা আজকে থেকে বেস্ট ফ্রেন্ড, কেমন? কেন তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে না? মেহেরিন স্তব্ধ মেহিনুর নামের মেয়েটার উৎফুল্লতা দেখে। ভাবতেই পারেনি এমন মানুষও হয়, এক দেখাতে পরিচয় না জেনেও বেস্ট ফ্রেন্ড করে নিচ্ছে। মেহেরিনের এখানে কোনো বান্ধবী নেই আর না কোনো বন্ধু, তাই মেহেরিন ও নাকচ করলো না মেয়েটার প্রস্তাবে। ঠিক আছে, আমরা বেস্ট ফ্রেন্ড। তবে আরে তবে কিছু না, তোকে আমি মেহু বলবো আর তুইও আমায় মেহুই ডাকিস। সুন্দর না দুজনের নিকনেম একরকম? মেহু। আমি জানি এটা অনেক সুন্দর। আচ্ছা, তুই কোথা থেকে এসেছিস? ঢাকার কি তুই? না মানে আমি গ্রাম থেকে আসছি, তবে এখন থেকে ঢাকাতেই থাকবো। তুমি মানে তুই? আমি তো এখানেই, এই ভার্সিটির সাথে অ্যাটাচ স্কুল কলেজে পড়তাম, আর এখন ভার্সিটি লেভেলও এখানে চান্স পেয়ে গেলাম। মানে আমি এইখানেরই। তার মানে তো তোর এখানে অনেক বন্ধু বান্ধব? আরে না, আমার ভাই কাম হাজবেন্ডের দাপুটে কেউ বন্ধুত্ব করে না, ভাবে যদি ভুল টুল ধরে, তাই বন্ধু নাই। কয়েকজন বান্ধবী ছিল, তবে তাদের পাবলিকে চান্স হয়নি বলে ন্যাশনালে অ্যাডমিশন নিয়ে নিছে। কে তোর ভাই কাম হাজবেন্ড বলতে? আর সে গুন্ডা মাস্তান টাইপ কেউ কি? আরে না, গুন্ডা মাস্তান হতে যাবে কোন দুঃখে? ওই যে ব্ল্যাক কালার কোট প্যান্ট পরে স্যারদের সাথে কথা বলছে না যে ছেলেটা, ওইটা আমার ভাই কাম ব্রাদার রাতুল মাহমুদ, এই ভার্সিটির প্রক্টর। আমার বড় আপুর একমাত্র সুপুত্র। বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিছে ওর লগে, তাই ভাই থেকে জামাই, বুঝতে পারলি? ও, তুই প্রক্টরের বোন, না মানে বউ? কত কথা বলিস রে তুই। তো আচ্ছা, তুই যেন কি জিজ্ঞেস করছিলি? যে ছেলেটা চলে গেল না গাড়ি দিয়ে, তাকে যে ওইখানে দাঁড়িয়ে থাকা মেয়েটা জড়িয়েছিল, কেন জড়িয়েছিল সেটা? আরে রাতুল ভাইয়া, আয়মান ভাইয়া আর নরিন আপু এরা ক্লাসমেট ছিল। তো নরিন আপু হায়ার স্টাডির জন্য বিদেশে চলে গিয়েছিল, আর ওখানে 2-1 বছর চাকরির সুবাদে থাকতো। এখন নাকি ভার্সিটির টিচার হয়ে আসছে। ওরা 3 জন বেস্ট ফ্রেন্ড। তবে নরিন আপু কলেজ লাইফ থেকে আয়মান ভাইয়ার মানে ভার্সিটির ভিপি আয়মান শিকদারকে পছন্দ করে, মেবি ভালোবাসে, তাই অনেক দিন পর দেখা হওয়ার সুবাদে জড়িয়ে ধরেছে হয়তোবা। বাদ দে তো। আচ্ছা, কই যাবি তুই এখন? অ্যাডমিশন হয়ে গেছে কি? ফর্ম জমা করছিস? না, করা হয়নি তো। আচ্ছা চল গিয়ে জমা করে আসি, তারপর ক্যান্টিনে বসে কথা বলবো নি দুজন। ওই ওয়েট, তোর নাম কি বললি? কেন মেহেরিন শিকদার, কি হয়েছে তাই? আই হ্যাভ আ বিগ ডাউট। তোর নামের সারনেম আর আয়মান ভাইয়ের নামের সারনেম এক কেন? তোর কি রিলেটিভ?
না মানে আদি ভাইয়া তো আমার বড় চাচুর ছেলে। বাট তোকে তো দেখিনি কোনোদিন আদি ভাইয়ার বাসায়। আমি তো মাঝে মাঝেই যাই ও বাসায় ভাইয়ার সাথে, তাহলে দেখি না কেন? আরে আমি তো গ্রামে থাকতাম বললাম, আজই আসছি। এত কথা বাড়াস না তো, চল আগে ভর্তি হয়ে আসি, তারপর কথা বলবো নি। আদি ভাইয়ার গার্লফ্রেন্ড আছে? তাহলে আমায় অমন বলেছিল কেন সেই রাতে? আচ্ছা আদি ভাইয়া ভার্সিটির ভিপি হলো কি করে? কিন্তু আমার তো খারাপ লাগছে মেয়েটা জড়িয়ে ধরাতে আদি ভাইয়াকে। কি করি এখন? রাত 8:30। আইমান হেলতে দুলতে চুল ঠিক করতে করতে বাসায় ঢুকছিল। হঠাৎ খেয়াল করলো ড্রয়িং রুমের সোফায় কেউ মাথায় ওড়না দিয়ে কোলে বালিশ নিয়ে চিপস খাচ্ছে আর ডোরেমন দেখছে। আইমান তো অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর বাসায় ডোরেমন কে দেখে? আইমান সেদিকে নজর না দিয়ে উপরে নিচের রুমে চলে গেল। রুম থেকে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে টিভিও অফ আর মেয়েটাও উধাও। আইমান ওর আম্মুকে ডাকছে। সে জানে আজ ওর আম্মুর আসার কথা, আর বাড়িতে ঢোকার সময় ডোর লক ছিল না। আম্মু, ক্ষুধা লাগছে আমার, বাইরে থেকে খেয়ে আসিনি আমি, জলদি খাবার দাও, আমার কাজ আছে। আহানা শিকদার কিচেন থেকে বের হতে হতে বলেন, কেন আজ খেয়ে আসিসনি কেন? 3 মাস তো দিব্যেই ছিলি, আমরা আসতে চাইলে আসতে বারণ করে দিলি যে আরও গ্রামে থেকে আসো। আজ খেয়ে আসিসনি যে? তোমার হাতের খাবার খাবো বলে খেয়ে আসিনি, এখন জলদি খাবার দাও তো। 10টায় বাইরে যাওয়ার কথা আছে আমার, কাল থেকে ভোটের প্রচার শুরু করা লাগবে তো। ভোট বলতে কি বলছিস তুই? তেমন কিছুই না, জাস্ট তোমার ছেলেকে এমপি পদে দাঁড় করিয়ে দিবে, বুঝতে পারলে? তুই ইলেকশনে লড়বি? ভার্সিটির মাঝে যা ইচ্ছা করলি, কিচ্ছু বলিনি আমি। এখন তোর আবার এমপি হওয়া লাগবে? হব না বলছো? হ্যাঁ, হোস না, এত ঝামেলার দরকার নেই আমার। একটা ছেলে আমার, রাজনীতির সাথে জড়াতে হবে না। জড়াই না হয়, কিছু হবে না। নমিনেশন দেওয়া হয়ে গেছে, 15 দিন পর ভোট। একটু টেনশন রেখে দোয়া করে দিও, তাই হয়ে যাবে। যা ভালো বুঝিস কর, আমি কিছু বলছি না। তুমি না বললে শুনবো না, একবার শুনে অবস্থা খারাপ হয়েছে আর শুনতাম না কিছু। আমার কথা শুনে কি করছিস তুই? বিয়ে তো করছিলাম, তাই না? সেটা তোর দাদুর কথা শুনে করছিস। দাদুকে কে কান পড়া দিয়েছে আমি জানি না ভাবছো? আমার সব জানা আছে, গলায় গলায় ভাব তোমার তার সাথে। তুমি না জেনে নিশ্চয়ই কিছুই করেনি। এত ভাবছিস কেন তুই? এত আকাশ সমান ভাবনা কই থেকে আসে তোর? জানি না, ভাবতে হয় আমায়। এখন তো আরো বেশি বেশি ভাবতে হবে। খেতে দাও তো আম্মু, জলদি, আমারও তাড়া আছে। ও হ্যাঁ, ড্রয়িং রুমের সোফায় টিভি কে দেখছিল? কখন? আমি যখন বাসায় ছিলাম তখন। মেহের দেখছিল মনে হয়। মেহেরিনের নাম শুনে খাওয়া বন্ধ হয়ে গেল ওর। 3 মাসে খুব কষ্ট করে নামটা ভুলে থাকার চেষ্টা করেছিল, যতটা পারত নিজেকে ব্যস্ত রাখত। তবে দিন শেষে ঠিক মনে পড়ে যেত একটি নাম, মেহেরিন। আইমানকে খাওয়া বন্ধ করতে দেখে আহানা শিকদার বলে, খাচ্ছিস না যে? না এমনি, আর খাবো না। তোমাদের সাথে মেহেরিন আসছে, কতদিন থেকে চলে যাবে ও? খাবি না মানে? এই তো বললেই ক্ষুধা লাগছে। মেহেরিন আসছে তো আমাদের সাথে, আর না আসতেই যাওয়ার কথা জিজ্ঞেস করছিস কেন? না কিছু না, এমনি। কবে যাবে সেটা বলো। যাবে না তো ও আর। ছেলের বউকে বাসায় নিয়ে আসছি একেবারের মতো, আর যাবে না তো। এখানে থেকে পড়াশোনা করবে। পড়াশোনা করার দরকার হলে হোস্টেলে দিয়ে দাও, বাসায় কেন থাকবে ও? ও বাসায় থাকবে তো আমি থাকবো না। এমন বলছিস যে? কিছু না, আমি বাইরে যাচ্ছি। তোমার ছেলের বউকে ছেলের সামনে আসতে বারণ করে দিবা। আমার আশেপাশে যেন না আসে, বাচ্চা মেয়েতে অ্যালার্জি আছে আমার। বাচ্চা কইও? 20-22 দিন পর বিষের কোঠায় পা দেবে, আর ওকে বাচ্চা বলছিস যে? তোমার বৌমা বড় হয়নি আমো, তবে বড় হয়েছে এক দিক দিয়ে, আমায় পড়ানোর দিক দিয়ে। বলেছিলাম তো আমার চারপাশে যেন না আসে। ঢাকায় আসলো কেন ও? আসতে বলেছি আমি? বলিনি তো, তাই না? আসলো কেন ঢাকায়? মেহেরিন ঢাকায় কেন আসলো ড্যাম? আয়না শিকদার ছেলেকে কি বলবে বুঝতে পারছেন না। মুহূর্তের মাঝে আইমানের চোখ রক্তিম বর্ণ ধারণ করছে। আয়না শিকদার ইঙ্গিতে আকারে বুঝতে পারছেন ছেলে কেন এমন করছে। আয়না শিকদার ভাবনার মাঝে আইমান আবারও বলে, কোথায় মেহেরিন? নিজের রুমে। কোন রুমে? তোর পাশের রুমটাতে থাকবে ও। মায়ের থেকে মেহেরিনের কথা শুনে আইমান সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। আইমান আর আহানা শিকদার সব কথা শুনে নেয় মেহেরিন। পানি খেতে নিচে নামছিল মেহেরিন। এমন সময় মাঝপথে এসে ওদের কথোপকথন শুনে থেমে যায় মেহেরিন।
মেহরিন আজ আবারও ভাবছে হয়তো বা ভুল করেই ফেললো এখানে এসে। তবে সে তো অবুঝ না, অনুভূতি তার মাঝেও আছে, তবে প্রকাশ করার ক্ষেত্রটা ভিন্ন হয়ে ধরা দিচ্ছে। আইমানের আশেপাশে থাকবে বলে ঢাকায় অ্যাডমিট নেওয়া, তবে সে জানে না কেন তার এমন উদ্ভট ইচ্ছে। মেহরিন দাঁড়িয়ে থেকে কথা শুনে ঠিক হবে না বলে চলে যায় নিজের রুমে। আহানা শিকদার মেহরিন আসছে এটুকু বলার পর আর কিছু শোনেনি মেহরিন। নিজের রুমের বেডে বসে ভাবছে মেহরিন। এমন সময় দরজা খোলার আওয়াজ হলো আর রুমে লাইট অফ হয়ে গেল। মেহরিন থমকে যায় অন্ধকার হওয়া রুমে। মেহরিন উঠে দাঁড়াতেই একজোড়া হাত এসে মেহরিনকে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। মেহরিন জানে এটা কার স্পর্শ। মেহরিন নিজের শ্বাস এসে বাড়ি খাওয়া আইমানের শরীরের ঘ্রাণ অনুভব করছে, মাথাল করা ঘ্রাণ। আইমান মেহরিনের কানের কাছে মুখ নেয়। মেহরিন কেঁপে উঠে। আইমান বুঝতে পারে মেহরিন কাঁপছে, আর এটাও জানে এখন কিছু জিজ্ঞাসা করলেও ঠিকঠাক উত্তর করা বাদ দিয়ে কম কম কথা বলবে ভয় ভয়। আইমান মেহরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার শহরে তোমার পদার্পণ জেনে বুঝে পা ফেলছো তো তুমি? ভেবে দেখেছিলে কি একবার ঠিক কতটা প্রলয় আনতে সক্ষম তোমার এই সামান্য খামখেয়াল? আসা উচিত তো হয়নি তোমার। আসলে তবুও বাচ্চা তো আছো তুমি এখনো। বলেছিলাম না বাচ্চা নিষিদ্ধ আমার শহরে? তবুও কেন আসলে? আমায় পড়াতে আসছো তুমি? আমি পড়ালে তোমার সহ্য হবে? মেহরিন স্তব্ধ, শীতল কণ্ঠে হাজারখানি আক্ষেপের স্বরে করা প্রশ্ন। মেহরিন ভেবে পাচ্ছে না কি উত্তর করবে প্রশ্নগুলোর। আইমান আবারও বলে, বিয়েটা মানো তুমি? মানি। মেহরিনের বলাতে মনে হয় আইমানের বুকের বাঁ পাশটায় রঙিন প্রচ্ছদের সূচনা হলো। বছরের পর বছর জ্বলতে থাকা অনল এক মুহূর্তেই নেভে গেল। আইমান স্বস্তির শ্বাস ফেলতেই মেহরিনের ঘাড়ে উপচে পড়ল গরম নিঃশ্বাস। মেহরিন ঈষৎ কেঁপে উঠল আবারও। আইমান আবার বলে, বললে যে বাচ্চা তুমি, বড় হয়ে আসছো কি এবার? এমন বারবার হুম করবে না তো, অনর্থ হয়ে যাবে সেটা জানো। আমার ভর আদৌ তুমি বইতে পারবে? এখনো পারবে বইতে? আইমান চমকালো না মেহরিনের জবাবে। স্তব্ধ আইমান। সে ভাবতে পারছে না মেহরিন কিভাবে বলল এটা। আদৌ বুঝে বলছে নাকি না বুঝে। মেহরিন। জি জি। আমি একটু আগে কি মিন করেছিলাম বোঝো তুমি? না না। তাহলে কেন হুম বলেছিলে? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শুনুন। আবার এখন শ্বাসকষ্ট হচ্ছে তোমার, তাই তো? ফুলসজ্জা বোঝো তুমি? আইমানের প্রশ্নে কান গরম হয়ে গেল মেহরিনের। মেহরিন লজ্জায় চোখ নামিয়ে নিল। ভাগ্যিস রুম জুড়ে অন্ধকার বিরাজমান, নয়তো কি হতো ওর আজ? আইমান কি ওর লজ্জারাঙা মুখের প্রেমে পড়তো, নাকি কটাক্ষ করে ধিক্কার জানাতো লজ্জা পাওয়ায়? আচ্ছা, আইমান কি ওর প্রেমে পড়ছে আদৌ? প্রেমিক না নাকি লাগামহীন কথা বলে প্রেমিকাদের সাথে? তাহলে আইমানও বুঝি ওর প্রেমিক হয়ে উঠেছে। মেহরিনের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে আইমান গলায় মুখ গুজে দেয় মেহরিনের। মেহরিনের শীত দ্বারা ঠান্ডা হয়ে আসছে আইমানের স্পর্শে। কেন জানি মেহরিনের মস্তিষ্ক বলছে আইমানকে দূরে ঠেলতে, তবে মন সায় দিচ্ছে না। মন মস্তিষ্কের সাথে লড়াই করে চলছে মেহরিন। মেহরিনের মস্তিষ্ক বলছে ভার্সিটির ঘটনার জন্য আইমানকে নিজের থেকে দূরে ঠেলতে, তবে মন চাইছে না 3 মাস পর এতটা কাছ থেকে পাওয়ার পরও সরিয়ে দিতে। না হয় সেও আজ মস্তিষ্কের কথা না শুনে মনের কথাই সায় দিক। মেহরিনের গলায় অদর ছুঁয়ে যাচ্ছে আইমান। মেহরিন আইমানের চুল গলিয়ে মাথা আঁকড়ে ধরতেই আইমান সরে আসে। মেহরিন থমকে যায় আইমানের কাঁধে। সে ফুপিয়ে কেঁদে দেয়। আইমান সেদিকে নজর না দিয়ে বলে, হ্যালো ভিউয়ার্স, এই গল্পের প্রথম সিজন এইখানেই শেষ। মেহরিন কি পারবে কলেজের সেই আকস্মিক দেখা ঘটনা ভুলে, সেই ভুল বুঝে থেকে বেরিয়ে, নিজের মনে সকল ভয় বেরিয়ে একজন সাহসী মেয়ের মতন নিজের সব ভালোবাসা উজাড় করে দিতে পারবে আইমানকে? আইমান কি পারবে নিজের সকল সংকোচ আর দ্বিধাদ্বন্দ্ব ভুলে মেহরিনকে আবার ভালোবাসতে? জানতে হলে দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।